আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। এখনো পানিবন্দী কয়েক জেলার লাখো মানুষ। সুনামগঞ্জে বসতভিটা হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। শিক্ষকদের আন্দোলনে অচল অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোই কর্মবিরতিতে স্থবির পল্লী বিদ্যুতের কর্মকাণ্ড। চট্টগ্রামে এডিসি কামরুল হাসান ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোক করতে নির্দেশ, চলছিল বিক্রির পায়তারা। শিরোনাম শুনছিলেন, এবারে যাব পুরো খবরে। সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটির পানি, ফলে দুর্ভোগ কমেনি বানভাসীদের। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর 5টি পয়েন্টে পানি হ্রাস পেলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের 9টি উপজেলার 49 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। জামালপুরে তলিয়ে আছে 8,000 হেক্টর জমির ফসল। বন্যার কারণে 347টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও 19টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5 উপজেলায় 81টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। ঘর দুয়ারও ক্ষতি, চড়াই ছাগল ধরি কষ্ট, চড়াই মরি যায়, পানিতে পড়ে যেটা সেটাই মরি যায়। গ্যাস নাই, কিছু নাই, বাড়ি খাওয়া হয় না, খড়ি ঘর নাই। রাস্তা ভাঙচুর হয়েছে, অনেক দুর্ঘটনা সম্মুখীন হইতে হইতেছে আমাদেরকে। সুনামগঞ্জে 2 দফা বন্যায় চরম দুর্ভোগে দিন পার করছেন হাজারো মানুষ। বানের জলে বসতভিটা সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের হাসনাবাহার গ্রামের 4 সন্তানের জননী হাজেরা বেগম বন্যার পানি কমায় 20 দিন পর বাড়ি ফিরে দেখেন রান্নাঘর সহ বসতভিটা আসবাবপত্র ভেসে গেছে বানের জলে। জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যের বাড়িতে। কোনো বাড়িতে বাড়াইয়া গেছি, পানি কমার পরে আইয়া দেখি টিন টুন জিনিস, ওই 2-3টা ডেক বাসন, এর বাদে টিন টুন চৌকি একখান আছিল বাঙ্গা সাঙ্গা, এখান পর্যন্ত বাড়াইয়া লইয়া গেছে। পিঠাটারে আমার দাসায় দিলেছে, এমন কুদরত নাই যে একরাইতে বাচ্চা কাচ্চারা লইয়া থাকুন। বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব জাহেরার মতো হাজারো পরিবার রয়েছে, যাদের ঘরে খাবার নেই, জ্বলছে না চুলা। গৃহপালিত পশু নিয়ে একসাথে কোনো রকম রাত্রি যাপন করছে বন্যায় ক্ষতিগ্রস্তরা। আমি অকুল খাইলো বাকিছি, এখন আপনারা কেউ থাকেন আমার একটু সাহায্য করেন। আমি খাম খাজ কইরা খাইছি, খাইয়া ওরে একটা গড় বানাইলাম, আমার গড় খান নিয়েছি। 10 দিন ধরে বাড়ি ছাড়া, স্কুলে গিয়া উঠছে। 2 দফা বন্যায় পানিবন্দী হাজারো পরিবারের চিত্র একই রকম। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়িঘর নির্মাণে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি উপজেলায় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অ্যাসেসমেন্টের কাজ চলছিল। এর মধ্যে 2য় দফা বন্যা চলে আসাতে আসলে অ্যাসেসমেন্টের কাজটি শেষ করা যায়নি। এখন যেহেতু পানি কমে যাচ্ছে, আমরা অ্যাসেসমেন্টের কাজটি শেষ করে ক্ষয়ক্ষতির বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। বাড়িঘর মেরামতের চিন্তায় উৎকণ্ঠায় সময় কাটছে বন্যা দুর্গতদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজও লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত 10ম দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির পাশাপাশি বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষকরা। তাদের সঙ্গে একই সময় পৃথকভাবে অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন চালিয়ে যায় আজও। পূর্ণদিবস কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা যোগ দেননি দাপ্তরিক কর্মকাণ্ডে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পূর্ণদিবস কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেননি দাপ্তরিক কর্মকাণ্ডে। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ে একটি মৌন মিছিল বের করেন। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই প্রতিদিনের ন্যায় সকাল থেকে তারা লাগাতার কর্মবিরতি পালন করতে শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে টানা ৮ম দিনের মতো কর্মবিরতি পালন করলেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০,০০০ কর্মকর্তা ও কর্মচারী। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে এ কর্মবিরতি পালন করে। এর অংশ হিসেবে সকালে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মচারী-কর্মকর্তারা। এর ফলে জেলা জুড়ে পল্লী বিদ্যুতের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দ্রুত দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ এজিএম হিসেবে ঢুকতে পারে, জিএম হিসেবে তার চাকরি অফিসারদের জন্য একটা স্বপ্নের বিষয়, কিন্তু আমাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওয়ের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন। আর বিগত দিনে প্রশ্ন ফাঁস করে চাকুরি নেয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আইনি বিধান খুঁজছে পিএসসি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে ৩ নাম্বার উঠবে কারো পক্ষে সম্ভব। এই ৩ নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে? গেলে তো ৪টায় যেতে হবে। ৩ নম্বর প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারোর জানা সম্ভব না। প্রশ্ন ফাঁস নিয়ে তার কার্যালয়ে এভাবেই ব্যাখ্যা দিলেন পিএসসি চেয়ারম্যান। অভিযোগ উঠেছে গত ১২ বছরে ৩৩টি পরীক্ষায় বিভিন্ন পর্যায়ে হয়েছে অনিয়ম। সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না, তাকে তদন্তের আগে হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি। এদিকে মঙ্গলবার সরকারি কর্ম কমিশন পিএসসির প্রধান ফটক আটকে আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ ৫ জুলাই রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এই পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি তাদের। এটাই আমাদের জোর এবং প্রধান দাবি যে আমরা পরীক্ষা আবার দিতে চাই। এই পরীক্ষাটা আমরা মানি না আর মানবও না। তো প্রশ্ন ফাঁস হয়েছিল যে এই পরীক্ষাটা অতি বিলম্বে বাতিল করা এবং নতুন একটা পরীক্ষার ব্যবস্থা করা যেখানে পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছ হবে এবং এই ধরনের কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না। এই পরীক্ষাটাকে আবার পুনরায় নেওয়া হোক, ১ নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল লোক প্রশ্ন ফাঁস করছে তাদের শাস্তির আওতায় আনা হোক। 4টা ভাই বাড়িছে পিএসসিতে, এখনো নাম আসে নাই, কিন্তু বুঝতে পারতাম না এইভাবে আগের দিন রাতে কোয়ারেন্টাইনের মাধ্যমে 10 লাখ 20 লাখ টাকায় চলে যায়। পিএসসি জানিয়েছে এই ঘটনা তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের কমিটি, যাতে কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে। বিগত কয়েক বছরে প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরকালে বেইজিং আয়োজিত বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে আহ্বান জানান তিনি। চীনে 4 দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে এই সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন। বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা অংশ নেন। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে চীনা ব্যবসায়ীদের সুযোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগের পরামর্শ দেন তিনি। বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন। আমার সেটা সবথেকে ভালো হবে, ব্যবসাটা আরো বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। Let us work together to build a stronger বাংলাদেশ 3টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেখানে চীন রিয়েল এস্টেট এবং আতিথেয়তা খাতে বিনিয়োগ করতে পারে। আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মতবিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। আগামী দিনে আমাদের পণ্য সামগ্রী আরও সমাদৃত হবে চায়নাতে এবং আমরা
আরও ভালোভাবে চায়নার বাজারে আমরা প্রবেশ করতে সক্ষম হব। বর্তমানে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট এবং স্টেবল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে, তো চাইনিজ ইনভেস্টররা উইল গেট মোর কনফিডেন্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ, টু ওয়ার্ক উইথ বাংলাদেশ এন্টারপ্রেনার। আমরা নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে, সম্ভাবনাময়ী বিনিয়োগের ব্যাপারে আমরা নতুন নতুন ধারণা পাচ্ছি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা বিনিয়োগকারীদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানালেন এবং তিনি উল্লেখ করলেন 100টি যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে চীনা বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে একই সাথে এগিয়ে যাবে বাংলাদেশ। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11,35,00,000 টাকার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ এই নির্দেশ দেন। এর আগে সিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে 11,35,00,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় সংস্থাটি, কিন্তু বিষয়টি বুঝতে পেরে সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন কামরুল সাইমা দম্পতি। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করে দুদক। শিক্ষার্থীদের কোটা বাতিল ও শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন। জানান, অশুভ শক্তি যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য রাজধানী সহ সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। বলেন, শোকের মাস আগস্ট জুড়ে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ভাব গাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান তিনি। অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজপথে আর আন্দোলন না করারও আহ্বান জানান তিনি। একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্দোলন উইথড্র করবেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 6 মাসের এক শিশু ও তার আইনজীবী মায়ের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। এই সময় জানানো হয়, বিশ্বের 78টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। বিশ্বের অনেক দেশেই পিতৃত্বকালীন ছুটি চালু রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে 50 সপ্তাহ, ভারত ও নেপালে 15 দিন, ভুটানে 6 মাস, পাকিস্তানে 1 মাস, শ্রীলঙ্কায় 3 মাস, জাপানে 2 সপ্তাহ ও নিউজিল্যান্ডে 26 সপ্তাহ পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। দেশে এমন ছুটির বিধান না থাকায় হাইকোর্টের শরণাপন্ন হন এক আইনজীবী মা, সাথে তার 6 মাসের শিশুও রিট আবেদনকারী হয়ে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জানান। গত সপ্তাহে দায়ের করা ওই রিটের মঙ্গলবার শুনানি হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে। শুনানিতে রিটকারী আইনজীবী জানান, নবজাতকের যত্নে মায়ের ভূমিকার পাশাপাশি বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু পিতৃত্বকালীন ছুটি না থাকায় তা থেকে বঞ্চিত হয় শিশুরা। এই মর্মে রুল ইস্যু করেন
যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না। অর্ডারে বলেছে যে এই যে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার, টেক কেয়ার করার, সেটা শুধুমাত্র একা মায়ের নয়, বাবারও রেসপন্সিবিলিটি আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তাই রিট চলতে পারে না। আদালত রিটটির গুরুত্ব বিবেচনায় রুল জারির আদেশ দেয়। আইন প্রণেতা সহ বা সরকারের যারা কনসার্ন অথরিটি আছেন তারা এটি মূলত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যেহেতু এটি পলিসিগত বিষয় তাই এখানে রিট পিটিশন চলে না। মহামান্য হাইকোর্ট বিভাগ উভয় পক্ষকে শুনে আজকে 4 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিব সহ 11 জনকে বিবাদী করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়া শহরের নারুলি এলাকা থেকে একই পরিবারের 5 শিশু সহ নিখোঁজ 7 জনকে রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে। রাঙামাটি ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পিবিআই সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। পুলিশ জানায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এবং ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে ফাতেমা বেগম তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাঙামাটিতে আত্মগোপন করেন। এ বিষয়ে গত 4 জুন ফাতেমার স্বামী আব্দুর রহমান থানায় সাধারণ ডায়েরি করেন। পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক সংস্কারের নামে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর ফকিরের নির্দেশে ওই ইউনিয়নের সড়কের পাশে থাকা অন্তত 30 থেকে 35টি তাল ও খেজুর গাছ কেটে ফেলা হয়। তবে চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইউএনও। ডিজিটাল লেনদেনের নতুন অভিজ্ঞতা যোগ করতে হুয়াইয়ে টেকনোলজিসের সঙ্গে কাজ করবে নগদ। এ লক্ষ্যে হুয়াইয়ে টেকনোলজিসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক এবং হুয়াইয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। পরে নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান জানান, এখন থেকে বাংলাদেশের এমএফএস ও ডিজিটাল ব্যাংকের গ্রাহকরা বিশ্বমানের সেবার অভিজ্ঞতা পাবেন। ফলে ডিজিটাল লেনদেন হবে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী। So again, I invite all of you to come to Bangladesh. মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নির্মিত চলচ্চিত্র মেঘনাকন্যা এবারে যশোরে প্রদর্শিত হলো। চলচ্চিত্রটি স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপভোগ করেন। প্রদর্শনীর শুরুতে উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। চলচ্চিত্রটি পরিচালনা করেন ফুয়াদ চৌধুরী। খবরটা দিয়ে আসেন। এবারে জানিয়ে দেব খেলার খবর। টানা 3টি আন্তর্জাতিক ট্রফি জয়ের পথে আর্জেন্টিনা। এবার কোপা আমেরিকা জিতলে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে অন্য সেই কীর্তি গড়বে মেসি বাহিনী। এই পথে প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা। নিউ জার্সিতে বুধবার ম্যাচ শুরু হবে সকাল 6টায়। 2010 সালে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ের আগে 2008 সালে আর পরে 2012তে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো জিতেছিল স্পেন। পরপর 2টি বিশ্বকাপ জেতার নজির থাকলেও আর কোনো দলের নেই টানা 3টি এমন আন্তর্জাতিক ট্রফির রেকর্ড। দীর্ঘদিন স্পেনের ক্লাবে খেলার সুবাদে স্পেনের সেই দলের বেশিরভাগ খেলোয়াড়ের সাথেই সখ্য ছিল লিওনেল মেসির। সেই দলটিকে দেখেই হয়তো নিজেকে তেমন এক দলের সদস্য ভাবার লোভ হয়েছে তার। 2021-এর কোপা আমেরিকা আর 2022-এর বিশ্বকাপের পর এবারও কোপার শিরোপা ডাকছে মেসির দলকে। এখন আর্জেন্টিনাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতাও আছে 8 বারের ব্যালন ডি'অর জয়ীর। সেই চূড়ায় উঠতে এখন দরকার মাত্র 2টি জয়। দুর্দান্ত ফর্মে থাকা আলবিসেলেস্তেদের হয়ে রীতিমতো উঠছেন লাউতারো মার্টিনেজ। প্রথম 3 ম্যাচে 4 গোল তার। কোয়ার্টার ফাইনালে মার্টিনেজ গোল না পেলেও ইকুয়েডরকে হারাতে তেমন কষ্ট হয়নি তাদের। শেষ 4-এ তাই ফর্মটা ধরে রাখাই লক্ষ্য। সাথে মেসির গোল খরা ঘুচলেই বাজিমাত। অন্যদিকে এই ম্যাচের আগে আর্জেন্টাইনদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কানাডার স্ট্রাইকার আলফান্সো ডেভিস। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার কথা জানিয়েছেন তিনি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।
ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। অ্যালিয়েন্স অ্যারেনায় রাতে সবটুকু আলো নিংড়ে নেবে ফ্রান্স স্পেন। 17তম আসরের প্রথম সেমিফাইনালে তারুণ্য নির্ভর দুই দলের পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হবে পুরো ফুটবল বিশ্ব। ফ্রান্সের যেমন তৃতীয় শিরোপার পথে যাওয়ার প্রত্যয়, ঠিক তেমনই তরুণদের কাঁধে চড়ে চতুর্থবারের মতো ইউরোপ সেরা ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন স্পেনের। ইউরোর পুরো আসর জুড়ে গতিময় ও নান্দনিক ফুটবল উপহার দিয়েছে স্পেন। সেমিফাইনালে 4 দলের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ রেকর্ড স্প্যানিশদের। টুর্নামেন্টে জার্মানির সঙ্গে সর্বোচ্চ 3বার শিরোপা জয়ের রেকর্ড ভাগাভাগি করেছে তারা। রিয়াল মাদ্রিদের 3 তারকা নাচো, কারবাহাল আর হোসেলো ছাড়া সবার বয়সই 30 বছরের কম। এই তরুণ দলটি অপরাজিত থেকে উঠেছে সেমিতে, যেখানে কোয়ার্টারে স্বাগতিক জার্মানিকে কাঁদিয়ে বিদায় করেছে লা রোজারা। প্রতিপক্ষ ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জিতেছে, 2022 সালে হয়েছে রানার্স আপ। তবে 2024 ইউরোতে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মাত্র 1টি গোল করেছে ফরাসি স্ট্রাইকাররা। বাকি 2 গোল এসেছে আত্মঘাতী থেকে। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দেয় তারই আদর্শে বড় হওয়া এমবাপ্পের দল। 1984 আর 2000 সালে 2বার ইউরোতে স্পেনকে কাঁদিয়েছে ফ্রান্স। বিপরীতে 2012 কোয়ার্টারে প্রতিশোধ নিয়ে নেয় স্পেন। তবে 2021 ন্যাশনস লিগে সেই স্পেনকেই আবারও হারিয়েছে এমবাপ্পে গ্রিজম্যানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম আরও একবার। এখনো পানিবন্দী কয়েক জেলার লাখো মানুষ। সুনামগঞ্জে বসত ভিটা হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। শিক্ষকদের আন্দোলনে অচল অবস্থা বিশ্ববিদ্যালয়গুলো। কর্মবিরতিতে স্থবির পল্লী বিদ্যুতের কর্মকাণ্ড। চট্টগ্রামে এডিসি কামরুল হাসান ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোক করতে নির্দেশ, চলছিল বিক্রির পায়তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।